একটা ফিসফিসে আওয়াজ যেটা সময় পেরিয়ে চলে আসে। ওটা কোনো শব্দ হয়ে কথা বলে না, চিৎকারও করে না। ওটা নিজেকে প্রকাশ করে প্যাটার্নে, পুনরাবৃত্তিতে বা তোমার ভাইব্রেশনে। এই আওয়াজ তোমার চারপাশের সব কিছুর মধ্যেই আছে, তবু তুমি একে দেখতে পাও না, একে তুমি শুনতে পাও না। তুমি অনুভব করো, কিন্তু তোমাকে কেউ শেখায়নি কিভাবে সেটা বোঝা যায়। এইটাই সেই অদৃশ্য কোড, যেটা কোইন্সিডেন্ট, যেটা তোমার গায়ের রোম দাঁড়িয়ে যাওয়া, হঠাৎ মনে হওয়া এই জায়গায় তো আমি আগে এসেছিলাম, এই সব কিছুর আড়ালে কাজ করে। এই কোড কোনো ধাঁধা না যেটা মাথা খাটিয়ে বুঝতে হবে। এটা হলো এক ধরনের কম্পন যেটা তোমার শরীর মনে রাখতে জানে। আর এই কোডের একটা গঠন আছে, একটা গোপন ডিজাইন যেটা সবসময় ছিল, হয়তো তুমি তখন জানতেই না ওটার নাম কি। আজ আমরা সেই স্মৃতিকে জাগিয়ে তুলব। তোমার প্রথম নিঃশ্বাস থেকে তুমি এই কোড দিয়ে ঘেরা ছিলে। যখন তুমি প্রথম চোখ খুলেছিলে, তোমার চোখের রেটিনার 3টি স্তর দিয়ে আলো ঢুকেছিল। সেই আলো তোমার মস্তিষ্কের 7টি অংশে প্রসেস হয়ে একটা ছবি তৈরি করেছিল, যেটা তুমি দেখার আগেই তুমি অনুভব করেছিলে। তুমি জন্মেছিলে অনুভব করার ক্ষমতা নিয়ে, বোঝার আগেই জানার ক্ষমতা নিয়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমার আর এই মৌলিক ভাষার মাঝে লেগে আছে অনেক স্তর, আবরণ, শেখানো নানান ধরনের নিয়ম। তোমাকে শেখানো হয়েছিল তোমার সবচেয়ে সত্যিকারের অনুভূতিগুলোকে অবিশ্বাস করতে। তোমার সেই ইনটিউশন যেটা কোনো প্রমাণ ছাড়াই জানিয়ে দিত কোনো কিছু ঠিক না, কোনো কিছু এটা ভুল। তোমার সেই পেটের মোচড়, অকারণ ঠান্ডা শিহরণ, এই কোড সেই জায়গায় বাস করে। বাস্তবতা যেমনটা তোমাকে শেখানো হয়েছে সেটা কোনো নির্দিষ্ট জিনিস না যেটা বাইরে কোথাও আছে। বাস্তবতা হলো একটা জীবন্ত অর্গানিজম যেটা প্রতিনিয়ত প্রতিক্রিয়া দিচ্ছে, তুমি নিজের অবস্থান কেমন রাখছো তার উপর নির্ভর করে। এটা কোনো ফাঁকা ক্যানভাস না, এটা এক নরম আয়না যেটার প্রতিবিম্ব পুরোপুরি নির্ভর করে 3টি অদৃশ্য স্তম্ভের উপর। তুমি কীভাবে দেখো, তুমি কীভাবে অনুভব করো, আর তুমি কী অর্থ দাও। এটা শুধু দর্শনের কথা না, এটা হলো ভাইব্রেশনাল আর্কিটেকচার, একটা নির্মাণ পদ্ধতি যেটাকে ভাষা লাগে না, শুধু কোহেরেন্স লাগে। আর যখন এই 3টা একসাথে লাইনে আসে, তখন একটা জিনিস ঘটে যেটা এখনও অনেক বিজ্ঞানী ব্যাখ্যা করতে সাহস পায় না কিংবা ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু প্রাচীন সভ্যতাগুলো এটা চোখ বুজে বিশ্বাস করতো যে বাইরের দুনিয়া বদলায় যখন ভেতরেরটা আগে বদলায়। কিন্তু এই ভেতরেরটা আসলে কি? শুধু চিন্তা না, শুধু অনুভব না, এটা হলো কম্পনের স্মৃতি, ভাইব্রেশনের স্মৃতি এবং অদৃশ্য অভিপ্রায়, সক্রিয় উপস্থিতি। এটা এমন একটা ফিল্ড অফ ইনফরমেশান যেটা তুমি নিয়ে বেড়াও, এমনকি যখন চুপ করে আছো তখনও তুমি সেটাকে বহন করে চলো। এই জন্যেই দুজন মানুষ একই কাজ করলেও একজনের জীবন বদলায়, অন্যজনের জীবন বদলায় না। কারণ এটা কাজে না, এটা কোথা থেকে কাজটা আসছে সেটাতে। ফিল্ড জিনিসটা মনে রেখো। আর ফিল্ড সাড়া দেয় তোমার সেই গভীর স্তরের কম্পনে যেটা তুমি কাউকে বলো না, তোমার আসল বিশ্বাসে, যেটা তুমি অনুভব করো যখন সব আওয়াজ থেমে যায়, যেটা তুমি সত্য বলে মানো যখন ভয় তোমার দরজায় কড়া নাড়ে। একটা মেয়ে ছিল, ধরা যাক তার নাম ক্লারা। একটা উপকূলবর্তী গ্রামে বড় হয়েছিল, যেখানে সুযোগ ছিল খুবই কম। ছোট থেকেই শুনে এসেছে জীবন কঠিন, স্বপ্ন দেখা বিপজ্জনক। সে বিশ্বাস করে ফেলেছিল বেঁচে থাকার চেয়েও বেশি কিছু চাওয়া হচ্ছে স্বার্থপরতা। কিন্তু ক্লারার মধ্যে ছিল একরকমের স্পন্দন, একরকমের ভাইব্রেশন, একটা পালস যেটা কখনো থামেনি। 27 বছর বয়সে সব ভয় উপেক্ষা করে সে শুরু করলো কাঠের টুকরোয় আঁকা। এটা কোনো প্ল্যান ছিল না, এটা ছিল ভেতরের তার একটা টান। কয়েক মাসের মধ্যেই মানুষ তার ছবি কিনতে শুরু করলো। কেন? ওগুলোতে এমন কিছু ছিল যেটা বোঝানো যেত না। ওটা ছিল ক্লারার ফিল্ড, যেটা ক্যানভাস পেরিয়ে মানুষের হৃদয়ে বাসত। ক্লারা কোনো যুক্তিকে হারায়নি, সে নিজেকে টিউন করেছিল কোডের সাথে, আর কোড সাড়া দিয়েছিল। তোমাকে ছবি আঁকতে হবে না, তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে না, তোমাকে শুধু জিজ্ঞেস করতে হবে তোমার ভেতরের কোন অংশটাকে তুমি ভয় থেকে চেপে রেখেছো, কোন জিনিসটা তুমি চাপা দিয়ে রেখেছো যেন লোকে না ভাবে তুমি ভিন্ন, লোকে না ভাবে তুমি ভুল। কারণ সেখানেই আছে শুরু করার চাবিকাঠি, সেখানেই আছে তোমার মূল ফ্রিকোয়েন্সি, তোমার মূল ভাইব্রেশন। কী করছো সেটা বড় কথা না, তুমি কোন কম্পনে আছো, কোন ভাইব্রেশনে আছো, সেটাই হচ্ছে বড় কথা। যখন তুমি তোমার ভিত্তিগত কম্পন বদলাও, মন দিয়ে নয় হৃদয় দিয়ে, তখন ফিল্ড নিজে থেকেই পুনর্গঠিত হতে শুরু করে। কোইন্সিডেন্ট বাড়তে থাকে, সময় ধীরে চলে, কিছু মানুষ হারিয়ে যায়, আবার কেউ ফিরে আসে। কিছুই জোর করে করতে হয় না, সবই যেন নিজ থেকেই ঘটতে থাকে। তুমি তখন প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি ফিল্ডের বুদ্ধিমত্তার সাথে তাল মেলাচ্ছ।
আর এই বুদ্ধিমত্তা সবসময় ছিল, শুধু তোমার মনে পড়া বাকি ছিল তুমি কে ছিলে, ভুলে যাওয়ার আগের তুমি। কিন্তু এই জায়গায় পৌঁছতে হলে তোমাকে একটা আবরণ পার হতে হবে, একটা তোমার প্রোগ্রাম করা আইডেন্টিটির আবরণ। তুমি যাকে নিজে ভাবো তুমি আসলে সেই চরিত্র কিনা। তুমি স্কুল, পরিবার, সমাজ, পুরনো ব্যথা এইসবের সমষ্টিতে গড়ে উঠেছো কিনা। তুমি নিজেকে বাঁচানোর জন্য একটা মুখোশ পড়েছো কিনা। কিন্তু কোড মুখোশে প্রতিক্রিয়া দেয় না, ও শুধু সাড়া দেয় তোমার ভেতরের আসল কম্পনে। আর যখন তুমি ধীরে ধীরে ওই মুখোশ খুলে ফেলো একটু একটু করে, তখন জীবন একটা নতুন ছন্দে নাচতে শুরু করে। জীবন সহজ হয়ে যায় না ঠিক, কিন্তু ওটা হয়ে যায় সত্য। আর সেটাকে পেরিয়ে আসার মতো সাহস তোমার মনের মধ্যে জন্ম নেয়। তোমাকে সব বুঝতে হবে না, তোমাকে সব পরিকল্পনাও জানতে হবে না। তোমাকে শুধু স্বীকার করতে হবে যে তোমার ভেতরে কেউ একজন এই সব কিছু জানে। আর তোমাকে সেই ভয়েসটা শুনতে হবে, কম বিচার দিয়ে, আরও বেশি উপস্থিতি নিয়ে। কারণ ফিল্ড গতি চায় না, ও গভীরতা চায়। আর কখনো কখনো গভীরে যেতে হলে তোমাকে নিঃশব্দে যেতে হবে। তুমি হয়তো কোনোদিন এমনভাবে শোনোনি, কিন্তু শোনো, তোমার অনুভূতি শুধু প্রতিক্রিয়া না, ওটাই সৃষ্টি। ইমোশন হলো সেই কাদা যেটা দিয়ে জীবন চারপাশের ঘটনাগুলোকে গড়ে তোলে। আর এটাই সব কিছুকে বদলে দেয়। কারণ তুমি যদি সত্যি করে কিছু অনুভব করো, তা আগে থেকেই ফিল্ডে ছড়িয়ে যায়। তুমি কিছু করার আগেই ইউনিভার্স সাড়া দেওয়া শুরু করে। এটা কোনো সস্তা আধ্যাত্মবাদ না, এটা একটা ফিজিক্স। তোমার হৃদয় আগেভাগেই জানিয়ে দেয় পরবর্তী ধাপ কী হবে। ঠিক তখনই শুরু হয় সেই চিহ্নগুলোর আগমন। কিন্তু এবার ভালো করে খেয়াল করো, এগুলো আকাশে ঝলসানো আলো নয়, এগুলো ভেতরের বার্তা, বাইরের জাদু নয়। সময়ের সূক্ষ্ম পরিবর্তন, একই প্রতীক বারবার ফিরে আসা, হঠাৎ কোনো দেরি যা আসলে তোমার রক্ষা করছে, এমন কিছু আমন্ত্রণ যার মানে তখন বোঝো না, কিন্তু সময় গেলে বুঝতে পারো ওটাই ছিল সঠিক ডাক। সেটা হয়ে গিয়েছিল বলেই তুমি আজ ভালো আছো। এটাই আমাদের নিয়ে আসে কোডের দ্বিতীয় স্তম্ভে, পারসেপশন বা দৃষ্টিভঙ্গি। কারণ তুমি যা কিছু অনুভব করো সব কিছুই এক ধরনের ফিল্টার দিয়ে যায়, যেটা তৈরি হয় তুমি দুনিয়াটাকে কীভাবে দেখছো, কীভাবে শিখছো তার উপরে। যদি ছোটোবেলায় শোনো এই দুনিয়া নিরাপদ নয়, তবে কারোর দয়া দেখালেও সন্দেহ জাগতে পারে। তুমি সবসময় ডাউটে থাকবে, সন্দেহে থাকবে। যদি শেখানো হয় ভালোবাসা অর্জন করতে হয়, তবে নীরবতাকেও প্রত্যাখ্যান মনে হতে পারে। কিন্তু যখন তুমি সেই লেন্সটা পরিষ্কার করতে শুরু করো, যখন তুমি নিজেকেই পর্যবেক্ষণ করো, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। বাস্তবতা শুধু বাইরে বদলায় না, ভেতর থেকেও নিজের মুখ দেখায়। ঠিক যেন এমন একটা ঘরে ঢোকা যেটার অন্ধকারে তুমি অভ্যস্ত হয়ে গিয়েছিলে, আর হঠাৎ কেউ এসে সেখানে আলো জ্বালিয়ে দিল। সব কিছু সবসময় ছিল, তুমি শুধু দেখতে পাচ্ছিলে না, কারণ তখন তোমার কম্পনের স্তরটাই ছিল ভিন্ন। এবার আসি কোডের তৃতীয় স্তরে, মিনিং বা অর্থ। তোমার জীবনে যা কিছু ঘটে তুমি সেটা কীভাবে মনে করো তাতেই নির্ভর করে সেটা তোমার ফিল্ডে কীভাবে কম্পন ছড়িয়ে দেবে। একই ঘটনা একজন মানুষকে ভেঙে দিতে পারে, আবার আরেকজনকে জাগিয়ে তুলতে পারে। ঠিক সেম একই ঘটনা। ঠিক যেমন একটা কাচের গ্লাস ভর্তি অর্ধেকটা গ্লাস জল থাকে। এবার দুজন মানুষের দৃষ্টিভঙ্গি এখানে আলাদা হতে পারে। একজন হয়তো সেই গ্লাসটাকে দেখে বলতে পারে, ইস, এখানে শুধুমাত্র অর্ধেক জলই আছে। কিন্তু আরেকজন হয়তো সেটাকে দেখে বলতে পারে, এই গ্লাসে অর্ধেকটা জল আছে। একজন এখানে নেগেটিভ দিকে দেখতে পারে, আরেকজন এখানে পজিটিভ দিক থেকে, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে সেই একই জিনিসটাকে দেখতে পারে। এখানে একটা শান্ত কিন্তু গভীর সত্য লুকিয়ে আছে। জগৎ প্রতিধ্বনি দেয় ঘটনার না, তুমি সেই ঘটনা নিয়ে নিজের ভেতরে কি গল্প বলো তার। এই জন্যই দুজন মানুষ একই রকম পরিস্থিতির মধ্যে থেকেও দুই রকম জীবনধারায় পৌঁছে দেয়। একজন দেখে শাস্তি, আরেকজন দেখে এক সুন্দর পথ। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে দেখছো তোমার জীবনচক্রগুলোকে? তুমি কি যেখানে পুনঃসামঞ্জস্য ঘটছে সেখানে ব্যর্থতা দেখছো? যেখানে যদি তোমার জীবনে কোনো কিছু খারাপ কিছু ঘটে গেছে সেখানে কি তুমি ব্যর্থতা দেখছো? না তোমার ব্যর্থতার মাঝেও তুমি কোনো সেখানে সুখ খুঁজে নিচ্ছ? যেখানে জগৎ তোমাকে বাঁচাচ্ছে সেখানে তুমি কি দেখছো দুর্ভাগ্য? তুমি কি বারবার লড়াই করছো একটা এমন পরিবর্তনের বিরুদ্ধে যা আসলে তোমার ভেতরের কম্পনকেই ঠিক করার চেষ্টা করছে? জানো তো, জীবনে কোনো কিছুই বারবার ফিরে আসে না কোনো উদ্দেশ্য ছাড়া। ফিল্ড কখনো শাস্তি দেয় না, ও আয়নার মতো প্রতিফলন দেয়। শুধুমাত্র তোমার চেহারাটাই ও সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আর কোনো অভিজ্ঞতা যদি বারবার ফিরে আসে, তার মানে তুমি আটকে আছো এমন না। তুমি হয়তো এখনও তোমার অনুভব, উপলব্ধি আর মানে দেওয়ার পদ্ধতিটাকে বদলাওনি। যখন তুমি এই তিনটি স্তম্ভ, ইমোশন, পারসেপশন, মিনিং
আবার ঠিকঠাক করো, তখন জীবন ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু হয়। কিন্তু মনে রেখো, এটা কোনো টক্সিক পজিটিভিটি না, না কোনো ফাঁপা অ্যাফার্মেশন। এটা হলো গভীর সত্যের সাথে সংযুক্ত হওয়া, নতুন লেন্স বেছে নেওয়া, তোমার সেই দিকটার সাথে আবার যুক্ত হওয়া যে দিকটা হয়তো চুপ করে গিয়েছিল, ভয়ে নয়, আত্মরক্ষায়। যদি এখনও তুমি এই কথাগুলোর সাথে থাকো, তবে আমি চাই তোমায় শুধু কন্টেন্ট নয়, একটা ভাইব্রেশনের ভেতরে আমন্ত্রণ জানাতে। আমাদের মধ্যে একসাথে মনে রাখার একটা পথ খুলে দাও এবং আমাদের সাথেই থাকো। যদি তোমার ভেতরে কিছু নড়ে ওঠে, একটা ভুলে যাওয়ার টান ফিরে আসে, তাহলে এইটাই হোক তোমার প্রথম অ্যালাইনমেন্ট। এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, শুধু ভিডিওর জন্য নয়, তোমার ফিল্ডে ফিরে আসার অঙ্গীকার হিসেবে। যেখানে তুমি নয়েজ নয়, কোহেরেন্স থেকে জীবন বেছে নেবে। যেখানে তুমি আগে থেকেই প্যাটার্ন চিনতে পারো, সেগুলো সমস্যা হওয়ার আগেই তুমি তোমার জীবনকে বদলে ফেলতে পারবে। যেখানে তুমি হাঁটতে পারো তাদের সঙ্গে যারা জেগে উঠছে, যারা সবসময় জানতো কিন্তু এখন তারা সেটা শিখতে পেরেছে। আর তার থেকেও বড় কথা, আমি চাই তোমার কাছ থেকে কিছু শুনতে। কমেন্টে একটা অবশ্যই তুমি লিখে জানাবে তোমার অভিজ্ঞতা কী। ম্যানিফেস্টেশন হোক, ল অফ অ্যাট্রাকশন হোক, তোমার ভাইব্রেশন হোক, এগুলোকে তুমি আসলেই কি চেঞ্জ করতে পেরেছো, নাকি তুমি এখনও চেঞ্জ করছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি এখনও পর্যন্ত যা যা অনুভব করছো, সব কিছু মিলে গড়ে উঠছে তোমার ভেতরের একটা ভাইব্রেশনাল আর্কাইভ, একটা শক্তিশালী কম্পনের ব্যাংক। এগুলো তোমার মস্তিষ্কে না, তোমার ফিল্ডে জমা থাকে। এইগুলো শুধু আবেগ বা গল্প না, এগুলো হলো প্যাটার্ন, নিজেকে বারবার রিপ্লে করার মতো একটা লুপ, যেগুলো তোমাকে শাস্তি দিতে না, তোমাকে জাগাতে চায়। মানুষ ভাবে যারা সময়ের মধ্যে আটকে আছে, আসলে তারা আটকে আছে ভাইব্রেশনের মধ্যে। কারণ শক্তি শুধু এগিয়ে চলে না, ও ঘুরে ফিরে আসে। আটকে থাকা আবেগগুলো বারবার ফিরে আসে একটা নতুন মুখে, নতুন কণ্ঠে, কিন্তু একই পাঠ নিয়ে। কিন্তু এই সত্যটা শক্তিশালী। তুমি কোনো প্যাটার্ন না, তুমি সেই ব্যক্তি যিনি সেটা চিনে নিতে পারেন আর তার দিশা ঘুরে দিতে পারেন। এই প্রক্রিয়া শুরু হয় যুক্তি দিয়ে না, উপস্থিতি দিয়ে। যখন তুমি একটু থেমে গিয়ে নিজের সেই পুরনো প্যাটার্নগুলোকে চিনতে শুরু করো, বিচার না করে গ্রহণ করার দৃষ্টিতে, তখন শুরু হয় রূপান্তর। তুমি বুঝতে শুরু করো তোমার মন অটো পাইলটে কেমন করে চলে, কোনো ঘটনার আগে কীভাবে তোমার শরীর সাড়া দেয়, বুক কেঁপে ওঠে, পেট গরম হয়, মাথার মধ্যে চিন্তার ঢেউ ওঠে। তোমার সাথে যে কোনো বড় কিছু ঘটার আগে এরকম যে কোনো একটা না একটা লক্ষণ তোমার মধ্যে দেখা দিতেই পারে। তোমার মনোযোগ মানেই শক্তি, আর শক্তি দুভাবে কাজ করে, সন্ধান দেয় বা দূর করে। যখন তুমি তোমার পুরনো অভ্যাস বা প্যাটার্নের মুখোমুখি হও উপস্থিত নিয়ে, না রুখে না পালিয়ে, তখন আস্তে আস্তে সেই কম্পন তোমার ফিল্ড থেকে খুলে যেতে শুরু করে। আর ঠিক তখনই তৈরি হয় একটা ফাঁকা জায়গা। কিন্তু প্রশ্ন হলো, এই ফাঁকা জায়গা কিসের? একটা জাগরণের জন্য। তোমার শরীরের মধ্যে আছে কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, শুধু আধ্যাত্মিক কল্পনা না, এই জিনিসগুলো বাস্তব। এই কেন্দ্রগুলোই ঠিক করে তুমি কেমন অনুভব করো, তুমি কিভাবে কাজ করো, আর কিভাবে নিজের জীবন সৃষ্টি করো। তুমি চাইলে এগুলোকে বলো চক্র বলতে পারো, অওরা বলতে পারো, কিন্তু এরা আরও গভীর কিছু। এরা হলো কম্পনের জায়গা, যেখানে ইচ্ছে মিলে যায় জৈবিক বাস্তবতার সঙ্গে, যেখানে আত্মা ছুঁয়ে ফেলে দেহকে, আর যেখানে ফিল্ডটা পরিণত হয় আকারে। এটা হলো তোমার ভিত্তি, ভয়ের নয়, তোমার ভীত স্থানের কেন্দ্র। এখানেই তুমি অনুভব করো, আমি আছি, আমি এই পৃথিবীর অংশ, আমি এই ইউনিভার্সেরই একটা অংশ। এই সচেতন বোধ তোমার মধ্যে আছে। যখন এই জায়গাটা আটকে থাকে, তখন তুমি ভাষা অনুভব করো, যেমন চিরকাল যেন কিছু খুঁজে বেড়াচ্ছ, অস্থিরতা, নিরাপত্তাহীনতা, এমনকি সেই জায়গাগুলোতেও যেখানে তোমার নিরাপদ লাগা উচিত। কিন্তু যখন এটা খুলে যায়, তুমি চলাফেরা করো একদম ভিতর থেকে আত্মবিশ্বাস নিয়ে। তখন আর শুধু চাও না, তুমি জানো তুমি গড়ে তুলতে পারো। তুমি আর অনুমতির জন্য বসে থাকো না, তুমি নিজের হাতে ইট গাঁথা শুরু করতে পারো তোমার জীবনের। আরও উপরে তোমার ভেতরের দৃষ্টির কেন্দ্রে আছে একটা দিক নির্দেশনার জায়গা, যেখানে চিন্তা আর কল্পনা কেবল ভাবনা থাকে না, ওগুলো হয়ে ওঠে নকশা। এই কেন্দ্র খোলা থাকলে তুমি শুধু স্বপ্ন দেখো না, তুমি দেখতে পাও। তুমি শক্তি পড়তে শেখো, নিজের ইনটিউশনে বিশ্বাস করতে শেখো। তুমি আর নিজের ভেতরের গাইডেন্স নিয়ে সন্দেহ করো না। তুমি মনে করো, আমি তো জানি কী করতে হবে। এই চারটা কেন্দ্র, ভীত, কম্পন, দৃষ্টি, এককরণ, আলাদা আলাদা না, এরা একে অপরের সঙ্গে একই সুরে বাঁধা। একটা সুরে না থাকলে বাকিগুলো সেই ঘাটতি পূরণ করতে চায় না। কিন্তু যখন চারটিই একসাথে মিলে যায়,
তখন তুমি শুধু ভালো অনুভব করো না, তুমি পরিণত হও এক শক্তিতে। তবে সেটা অহংকারের শক্তি নয়, স্বচ্ছ, স্থির এবং সামঞ্জস্যপূর্ণ এক শক্তি। তুমি তখন আর শুধু চাইছো না, তুমি দিচ্ছ, আকর্ষণ করছো, তৈরি করছো। তুমি নিজেই একটা জীবন্ত ফিল্ডে পরিণত হচ্ছ, সচেতন, জাগ্রত, চুম্বকের মতো আকর্ষণীয়। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, তোমাকে সব একসাথে আয়ত্ত করতে হবে না, শুধু একটু শুরু করতে হবে। শুধু বসে পড়ো, নিজের নিঃশ্বাসের দিকে মন দাও, নিজেকে জিজ্ঞেস করো, আজ তোমার শরীরের কোন কেন্দ্রটা জেগে উঠতে চাইছে। হয়তো তোমার শরীরের কোথাও চাপ টের পাচ্ছ, হয়তো একটা স্বপ্ন কিছুতেই ভুলতে পারছো না, হয়তো আজকের কথোপকথন কিছু একটা গভীরভাবে নাড়া দিয়েছে। সেইটাকে অনুসরণ করো, ওটাই তোমার ফিল্ডের ডাক। আর সেই ফিল্ড তো সবসময় কথা বলছে, শুধু তুমি শোনোনি। এখন শুধু শুধু দরকার শোনার সাহস। কিন্তু ঠিক এখানেই আসল চাবিকাঠি লুকিয়ে আছে। অতীতটা কোনো কারাগার নয়, এটা একরকম প্যালেট, একখানা রঙিন ক্যানভাস। তুমি যখন কোনো পুরনো স্মৃতিকে শুধু বুঝে ফেলো না, বরং অনুভব করার পদ্ধতিটাও পাল্টাও, তখন ফিল্ড পাল্টাতে শুরু করে। সেই পুরনো লুপটা আস্তে আস্তে ঢিলে হতে থাকে, ভিতরে জমে থাকা আবেগগুলোর রেশ মিলিয়ে যায়। আর হঠাৎই তুমি আর আগের মতো রিয়াক্ট করছো না, তুমি রেসপন্স করছো। তুমি এখন যে মানুষে পরিণত হয়েছো তার দিক থেকে। এইভাবেই টাইমলাইনগুলোর ভাঁজ খুলে যায়। আর এখন আসি বর্তমানে। এই এখন, এটা কোনো এক পলকের সময় নয়, এইটাই হলো একটা গেটওয়ে, সব কম্পনের মিলনস্থল, একটা সিংহাসন যেখানে থেকে তুমি বেছে নিতে পারো তোমার বাস্তবতাকে। আর ঠিক এই জন্যই বেশিরভাগ মানুষ এই মুহূর্তটাকে এড়িয়ে চলে, না ইচ্ছে করে নয়, আবেগ দিয়ে। কারণ একদম এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা মানে এক ধরনের ক্ষমতা, আর সেই ক্ষমতা ধরে রাখার জন্য লাগে উপস্থিতি। যখন তুমি সত্যিকারের এখানে আর এখনতে ঢুকে পড়ো, তখন তুমি আর অতীত থেকে পালাও না, ভবিষ্যতের পেছনে ছোটো না। তখন তুমি শুধুমাত্র বর্তমানেই থাকো, এখনই থাকো। তুমি হয়ে যাও নিস্তব্ধ। তুমি আর শুধু ঘটনাগুলোর প্রতিক্রিয়া নও, তুমি হয়ে যাও ঘটনার কারণ। বেশিরভাগ মানুষ সারাদিন কাটায় গতকালের অভিজ্ঞতা রিহার্স করে বা আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করে। গতকালকে কী হয়েছে সেটা ভেবে আগামীকালকে কী হবে তা নিয়ে। তাই তারা সবসময় উদ্বিগ্ন থাকে, কারণ তাদের শক্তি এই মুহূর্তে নেই, মানে এই বর্তমানে নেই। আর এই বর্তমানই হলো সেই তোমার চাবিকাঠি, যেটা তোমার ভবিষ্যৎকে নির্মাণ করবে। তুমি যদি আজকে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকো, তাহলে তোমার ভবিষ্যৎও সেরকমটাই হয়ে যাবে, অলরেডি সেরকমভাবে ডিজাইন হবে, আর তোমার ভাইব্রেশনও সেরকম হয়ে যাবে। আর ইউনিভার্স তোমার সেই ভাইব্রেশনকে অ্যাকসেপ্ট করে নেবে। আর ইউনিভার্সও বলবে যে হ্যাঁ, তুমি এটাই চাইছো, তো ঠিক আছে, আমি তোমার ভবিষ্যতের জন্য এটাই করে দিচ্ছি। কিন্তু যখন তুমি সত্যি এই বর্তমান মুহূর্তে নিজের শিকড় গড়ে বসো, চুপচাপ হয়ে না গিয়ে বরং মন দিয়ে শোনো, তখন ফিল্ড সঙ্গে সঙ্গে সাড়া দেয়, ইউনিভার্স সঙ্গে সঙ্গে সাড়া দেয়। তোমার ইনটিউশন তীক্ষ্ণ হয়ে যায়, ম্যানিফেস্টেশন দ্রুত হয়, স্পষ্টতার জন্ম নেয়। তুমি তখন আর শুধু প্রতিক্রিয়াশীল নও, তুমি হয়ে যাও একজন চয়নকারী, মানে তুমি যে কোনো একটা চয়েস খুঁজে নিতে পারো। এখন আসা যাক ভবিষ্যতের কথায়। তোমাকে শেখানো হয়েছে ভবিষ্যৎ একটা অজানা গন্তব্য, চারদিকে তুমি হেঁটে যাচ্ছ, কিন্তু ফিল্ড তা বলে না। ভবিষ্যৎ কোনো একটা স্থির ঘটনা নয়, এটা অনেক সম্ভাবনার সমষ্টি, যেগুলো এই মুহূর্তেই পাশাপাশি বিদ্যমান। একটা রেডিওর মতো, চ্যানেল বদলানোর মতো ব্যাপার। আর তুমি এই মুহূর্তে যেভাবে কম্পিত হচ্ছ, সেই কম্পনই ঠিক করে তুমি কোন চ্যানেলটা ধরছো। না তোমার ইচ্ছা, না তোমার ভিশন বোর্ড, শুধু তোমার কম্পনই ঠিক করে দেয় ভবিষ্যতের ফ্রিকোয়েন্সিকে। তুমি যদি ভয় থেকে বাঁচো, তুমি ভয়জড়িত টাইমলাইন আকর্ষণ করবে। তুমি যদি কৃতজ্ঞতা, ভরসা, সম্ভাবনার মধ্যে নিজেকে নাও, তুমি সেই টাইমলাইনের সঙ্গে মিল খাবে। তুমি ভবিষ্যৎবাণী করছো না, তুমি তার সঙ্গে ভাইব্রেশনাল মিল খাচ্ছ। এবার আসল গভীর স্তরে ঢুকি, যেটা সময়ের বাইরের জগৎ। তোমার মধ্যে আর তোমার চারপাশে একটা জায়গা আছে, যেটা কোনো ক্যালেন্ডার বা ঘড়ির নিয়ম মানে না। এই জায়গাটা ধরা দেয় গভীর ধ্যানের মধ্যে, কিংবা স্বপ্নে, বা তোমার অল্টারড স্টেটে, যেখানে ঘন্টা যেন 1 সেকেন্ডের মতো রূপ নেয়। এখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব এক জায়গায় মিশে যায়। এটাই 0 পয়েন্ট ফিল্ড, চক্রের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই নিঃশব্দ বিন্দু, যেখান থেকে সব ভার্সানের তুমি অস্তিত্ব পায়। এই জায়গা থেকে সময় আর পরিশ্রমের দরকার পড়ে না, শুধু স্থিতি হলেই চলবে। তখনই হিলিং ঘটে এক মুহূর্তে, ইনটিউশন আসে নিজে থেকেই, ম্যানিফেস্টেশন যেন আগেই ঘটে গেছে মনে হয়। তখন সময় যেন বাঁক নেয়, জোর করে নয়, শান্তভাবে।
এটা কোনো ফ্যান্টাসি নয়, এটা হলো সচেতনতার বিজ্ঞান। তুমি যতবার এই স্টিল পয়েন্টে ফিরে আসো, হয়তো মাত্র কয়েক সেকেন্ডের জন্যই হোক, ততবার সময়ের অভিজ্ঞতা বদলে যেতে থাকে। দিন লম্বা লাগে, মুহূর্তগুলো গভীর হয়। তুমি আর পিছিয়ে পড়া বোধ করো না, কারণ তুমি বুঝে ফেলো জীবন একটা দৌড় নয়, এটা একটা তাল। আর সেই তালের ভূমি তুমি নিজেই তোমার সংগঠক। তুমি এখন শুধু অনুভূতি, উপলব্ধি, সময় বা কম্পনের স্তরগুলোকেই বোঝো না, তুমি সেগুলোকেও মনের ভেতরে, শরীরের ভেতর অনুভব করতেও শুরু করো। তোমার শ্বাসে, তোমার মেরুদণ্ডে, তোমার চিন্তার ভেতর এগুলো এখন বাস্তব। এটা আর কোনো দর্শনের কথা নয়, এটা এখন জীবনের একটা অভিজ্ঞতা। কিন্তু প্রশ্নটা এখন বদলে গেছে, এই সচেতনতা নিয়ে তুমি কি করবে? প্রত্যেকটা পথের একটা সময় আসে যখন আর শুধু জানা যথেষ্ট নয়, যখন ভেতরের অন্তর্দৃষ্টি চাইতে থাকে কাজের রূপ নিতে, যখন সেই পুরনো স্মৃতি চাইতে থাকে তোমার প্রতিদিনের ছন্দ হয়ে উঠতে। আর কম্পন যদি ঠিক থাকে, তা রূপ নেয় সৃষ্টিতে। কারণ এই মহাবিশ্ব তোমার কথার প্রতিক্রিয়া দেয় না, ওটা প্রতিক্রিয়া দেয় তোমার ফ্রিকোয়েন্সির। আর সেটা মাঝে মাঝে না, প্রতিটি মুহূর্তেই ঘটে থাকে। এটাই সত্য, এক গোপন রহস্য। বাস্তবতা একবারে তৈরি হয় না। প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতিটি ছোট্ট প্রতিক্রিয়ায় তুমি সেটাকে আপডেট করছো, ঠিক তোমার একটা স্মার্টফোনের মতো। এই মুহূর্তে যে তুমি এই ভিডিওটা দেখছো, সে আর সেই তুমি নয় যে এটা শুরু করেছিল। একটা কিছু বদলেছে, আর এই পরিবর্তন শুধু ভেতরে নয়, এটা কম্পনে হচ্ছে। এখন তোমার সামনে একটা চয়েস আছে, এই উপলব্ধিটাকে শুধু মনে রেখে পকেটে রাখবে, নাকি নিজেই হয়ে উঠবে তার জীবন্ত রূপ। তাহলে সেটা দেখতে কেমন হবে? এর মানে তুমি খেয়াল রাখবে তুমি কেমন প্রতিক্রিয়া দিচ্ছ জীবনের ছোট ছোট মুহূর্তে। না শুধু বড় ঘটনা নয়, যখন কোনো দেরি হয়, যখন হঠাৎ একটা আবেগ জেগে ওঠে, যখন তুমি সেই পুরনো অভ্যাসে ফিরে যেতে চাও, ঠিক তখনই সেই পুরনো ভার্সন তোমাকে জিজ্ঞেস করে, আমরা এখনও এই পথেই চলবো? আর তোমার নতুন সেলফ শান্তভাবে বলে, না, এবার আমরা নতুন কিছু তৈরি করছি। এর মানে তুমি আর তোমার ফোকাসকে ছড়িয়ে ফেলো না। তুমি বুঝে গেছো যেখানে মন দাও সেখানেই শক্তি বেড়ে ওঠে। তুমি আর ভয়, সন্দেহ, অভাবের চিন্তায় জল ঢালো না। না, এসব অস্বীকার করছো না, শুধু মনে রাখছো এরা এখন আর তোমার নিয়ন্ত্রক নয়, এখন তোমার নিয়ন্ত্রক তুমি, তোমার নতুন। সবচেয়ে জরুরি ব্যাপার, তুমি আর কারোর কাছ থেকে অনুমতি খুঁজে বেড়াও না, না সিস্টেম থেকে, না অতীত থেকে, না তোমার সেই ভেতরের কণ্ঠস্বর থেকে যেটা বলে তুমি এখনও প্রস্তুত নও। তুমি প্রস্তুত, কারণ প্রস্তুতি মানে সব উত্তর জানা নয়। প্রস্তুতি মানে হলো এই মুহূর্তে উপস্থিত থাকা। তুমি হাঁটতে শুরু করো একটা শান্ত মনের সঙ্গে, একটা সত্যিকারের হৃদয়ের সঙ্গে, একটা গভীর শ্বাসের সঙ্গে। আর ফিল্ড তোমাকে চিনে ফেলে, সময়, মিল, স্পষ্টতা সব এসে দাঁড়ায় সামনে। না জোর করে, বরং একেবারে নিজের ইচ্ছায়। এইভাবেই সৃষ্টি সহজ হয়ে যায়, চ্যালেঞ্জ ছাড়াই। কিন্তু কারণ এবার সব কিছু সঠিক লাইন বরাবর চলছে। তাই এবার যখন আমরা এই অধ্যায়টা শেষ করছি, আমি শুধু ভালো থেকেও বলবো না, আমি চাই তোমাকে একটা আমন্ত্রণ জানাতে, একটা আহ্বান, যেটার উত্তর একমাত্র তুমিই দিতে পারো। যদি এই ভিডিওর ভেতর কিছু একটা তোমার ভিতরে সেই স্তব্ধ জায়গাটাকে নাড়িয়ে দিয়ে থাকে, যদি তোমার মনে হয়েছে তুমি শুধু দেখছিলে না, মনে রাখছিলে, তাহলে এই জায়গাটাই তোমার জন্য। এইটাই তোমার সিগন্যাল। এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, শুধু নতুন ভিডিওর জন্য নয়, এই কম্পনকে ধরে রাখার জন্য। এটা মনে রাখার প্রক্রিয়াটাকে তোমার নিজের ছন্দ করে তোলার জন্য। এটা শুধু একটা চ্যানেল নয়, এটা একটা জীবন্ত আর্কাইভ, কম্পনের, স্মৃতির, ঘরে ফেরার। এবার আমি চাই তুমি কিছু শেয়ার করো, কমেন্টে অবশ্যই তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আর কেন তোমার ম্যানিফেস্টেশন কাজ করছে না, হয়তো তুমি এবার বুঝতে পেরেছো। কারণ ম্যানিফেস্টেশন কাজ করতে গেলে ভাইব্রেশন যা আছে, শুধুমাত্র অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এগুলো করলেই হয় না। মেইন হচ্ছে ভাইব্রেশন, তোমার শরীরের স্পন্দন। এটা যদি তোমার ইউনিভার্সের সাথে ম্যাচ করে যায়, তাহলে ম্যানিফেস্টেশন হয়ে যায় খুবই সহজ। ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।